বিয়ের আসরে নিজের হবু বরের গালে থাপ্পড় বসিয়ে দিল সুহানি, যা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। কবুল বলার পরবর্তীতে যে হবু কনে এভাবে থাপ্পড় মারবে সেটা কেউ ধারণাও করতে পারেনি। সুহানি শুধু থাপ্পড় মেরেই ক্ষান্ত হলো না, কয়েকটা কিল ঘুষিও বসিয়ে দিল নিজের হবু বর কাশিমের পিঠে। কাশিম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সুহানির দিকে। বিয়ে করতে এসে যে এভাবে অসম্মানিত হতে হবে সেটা কশিনকালেও ভাবতে পারেনি সে। সুহানি পুনরায় থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়াতেই তার হাত ধরে ফেলল কাশেম। রক্তচক্ষুতে তাকিয়ে সুহানিকে ধমক দিয়ে বলল, হাউ ডিয়ার ইউ! আমাকে এভাবে থাপ্পড় দেওয়ার সাহস কোথায় পেলে তুমি? সুহানি ক্ষোভে ফুঁসছিল। কাশিমের মুখে এহেন কথা শুনে তার রাগ সপ্তম আসমানে উঠে গেল। সুহানি নিজের ফোন বের করে একটি ছবি বের করে কাশিমকে দেখিয়ে বলল, আমাকে কিছু বলার আগে এটা দেখুন, দুশ্চরিত্র লোক একটা। কাশিম সুহানির ফোনের দিকে তাকালো। তাকাতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। কাশিমের সাথে তার গার্লফ্রেন্ডের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কেউ সুহানিকে পাঠিয়ে দিয়েছে। কাশিমের মনে পড়ল গতরাতে লুকিয়ে লুকিয়ে নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল সে। তখনই হয়তো কেউ ছবিটা তুলেছে। কাশিম বিরক্তিতে জাতীয় শব্দ করে বলল, এই সামান্য কারণে তুমি আমায় মারলে? এটা আপনার কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে? আপনার লজ্জা বলতে কিচ্ছু নেই? নিজের গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে আবার এসেছেন আমায় বিয়ে করতে? কাশিম খুব স্বাভাবিকভাবেই বলল, আমি শুধুমাত্র আমার মা বাবার কথায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু আমি সোনালীকেই ভালোবাসি। খুব ভালো হয়েছে, আজ সবকিছু সামনে এসে গেল। এমনিতেও বিয়ের পর আমি তোমার হাতে ডিভোর্স পেপারস ধরিয়ে দিতাম। কাশিম কথাটা বলা মাত্রই সুহানের বড় ভাই সীমান্ত এসে কাশিমকে এলোপাথারি মারতে লাগল। পরিস্থিতি বেগতিক দেখে কাশিমের বন্ধুবান্ধব ও কাজিনরা এসে তাকে রক্ষা করল। সীমান্ত চেঁচিয়ে উঠে বলতে লাগল, শয়তান ছেলে, তোকে ছাড়ব না আমি। আমার বোনের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলতে চাইছিলি? পুরো ঘটনায় কাশিমের মা বাবাও পুরো স্তব্ধ। কাশিমের বাবা মনে করলেন সেদিনের কথা, যেদিন তিনি কাশিমকে বিয়ে ব্যাপারে বলেছিলেন। সেদিনই কাশিম স্পষ্ট করে বলেছিল সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাই এই বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। সেদিন কাশিমের বাবা অনেক চিৎকার চেঁচামেচি করেন। কাশিম যখন কিছুতেই বিয়েতে রাজি হয় না, তখন তিনি তাকে হুমকি দিয়ে বলেন বিয়ে না করলে তিনি কাশিমকে বাড়ি থেকে বের করে দেবেন। তখন কাশিম জেদের বশে বলেছিল সে বিয়েটা করবে, কিন্তু বিয়ের পর কি হবে তার জন্য সব দায় থাকবে কাশিমের বাবার। সেই মুহূর্তে কাশিমের বাবা বুঝতে পারেনি পরিস্থিতি এমন হতে পারে। তিনি তো শুধু নিজের কথা রাখার জন্য সুহানির সাথে কাশিমের বিয়ে ঠিক করেছিলেন। সুহানের বাবার সাথে কাশিমের বাবার অনেক দিনের বন্ধুত্ব। সুহানের বাবা মৃত্যুর আগে কাশিমের বাবার থেকে কথা দিয়ে নিয়েছিলেন যেন তিনি সুহানির সাথে কাশিমের বিয়ে দেন। নিজের বন্ধুর শেষ ইচ্ছা পূর্ণ করতে গিয়ে যে তিনি নিজ হাতে তিনটে জীবন নষ্ট করে দিচ্ছিলেন সেটা বুঝতে পারেনি। অবশেষে নিজের ভুলটা বুঝতে পেরে সীমান্তের কাছে এসে তিনি বললেন, আমার ছেলের হয়ে আমি সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি। আসলে এখানে সব দোষ আমার। আমি ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাধ্য করেছিলাম এই বিয়েটা করতে। তুমি প্লিজ ওকে আর মেরো না। আর এখন আমি এই বিয়েটা ভেঙে দিতে চাইছি, কারণ এই বিয়েটা হলে ওরা কেউ সুখী হবে না। সীমান্ত রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এতটা ঘটনার পর আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে আমি এমনিতেও দিতে চাই না আঙ্কেল, কিন্তু আপনাদের থেকে এটা আশা করিনি। বাবার কত কাছের বন্ধু ছিলেন আপনি। কাশিমের বাবা লজ্জায় মুখ নামিয়ে নিলেন। অতঃপর বললেন, আসলে জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। আমরা চাইলেও কিছু বদলাতে পারবো না। আর যা হয়েছে তার ক্ষতিপূরণ যেভাবে করা সম্ভব আমি করার চেষ্টা করব। তোমরা চাইলে আজই যোগ্য পাত্রের সাথে সুহানের বিয়ের ব্যবস্থা করব আমি। আপনি আমাদের যথেষ্ট উপকার করেছেন আঙ্কেল, আপনাকে আর কিছু করতে হবে না। আমার বোনের জন্য যোগ্য পাত্র আমি জোগাড় করতে পারবো। আপনারা এখন প্লিজ চলে যান এখান থেকে, না হলে আমি খুব খারাপ কিছু করে ফেলব। কাশিমের বাবা আর দাঁড়ালেন না, সকল বরযাত্রী নিয়ে বিদায় নিলেন। কনেপক্ষের যারা আত্মীয় তাদের অনেকেই বিদায় নিল, আবার অনেক নিকটীয় এই পরিস্থিতিতে থেকে গেল। সীমান্ত স্ত্রী মীরা সুহানির পাশে এসে দাঁড়ালো। সুহানি মীরার দিকে তাকাতেই মীরা বলে উঠল, সাবাস সুহানি, আজ তোমাকে এভাবে প্রতিবাদ করতে দেখে খুব ভালো লাগলো। তুমি একদম ঠিক কাজ করেছ ওই ছেলেটাকে থাপ্পড় মেরে,
কি সাহস! গার্লফ্রেন্ড রেখে তোমাকে বিয়ে করতে চায়, আবার বলে বিয়ের পর তোমায় ডিভোর্স দেবে। কিন্তু আমি বুঝলাম না, এই ছবি তুমি কোথা থেকে পেলে? সুহানি বলল, ভাইয়া তো বাবার কথা রাখার জন্য উঠে পড়ে লাগলো আমার বিয়ে দিতে। কিন্তু আমি তো নিজের ভবিষ্যৎ নিয়ে উদাসীনতা দেখাতে পারি না। তাই আমার দুজন বন্ধুকে ওই কাশিমের পেছনে স্পাইগিরি করতে পাঠিয়ে দিয়েছিলাম। ওরাই কাল এইসব ছবি তুলে আমায় পাঠিয়েছে। তাহলে তুমি আমাদের আগে কিছু বলনি কেন? এভাবে বিয়ের আসরে এসে আগে বলিনি কারণ আমি ওই কাশিমকে নিজের হাতে শাস্তি দিতে চেয়েছিলাম। কত সাহস আমার সাথে প্রতারণা করার পরিকল্পনা করে! তাই আমিও সবার সামনে ওর মুখোশ উন্মোচন করে ওকে শায়েস্তা করলাম। এই না হলে আমার ননদ, পুলিশ ইন্সপেক্টর নুসরাত জাহান মীরার ননদ মুনতাহা ইসলাম সুহানি আমি। আমাকে এত সহজে কেউ পোল্ট্রি খাওয়াতে পারবে না। ননদ ভাবির কথার মাঝেই সীমান্ত তাদের সামনে এসে দাঁড়ালো। সুহানির সামনে দাঁড়াতেও সীমান্তর এখন বেশ লজ্জা লাগছে। বয়সে সুহানির থেকে 5 বছরের বড় সে। সুহানির যখন 2 বছর বয়স, তখন তাদের মায়ের মৃত্যু হয়। এরপর বাবাই এক হাতে 2 ভাই বোনকে মানুষ করেন। কিন্তু বছর তিনেক আগে তাদের বাবাও ইন্তিকাল করে। তখন থেকে 2 ভাই বোন একে অপরের সাথেই আছে। 2.5 বছর আগে মীরার সাথে সীমান্তর বিয়ে হলো। তখন সেও এসে যোগ দিল পরিবারে। কিন্তু সুহানি মীরার সাথে যতটা মিশে, সীমান্তর সাথে ততটা না। এজন্য সীমান্তের এখন নিজেকেই দোষী মনে হচ্ছে। মীরা সুহানিকে যতটা বোঝে, সীমান্ত ততটা বুঝে উঠতে পারেনি। ছোটবেলা থেকে কেবল শাসন করেই গেছে, এমনকি এখনো কড়া শাসনে রেখে যাচ্ছে। তাই তো সুহানির মতের বিরুদ্ধে গিয়ে ওর বিয়ে দিতে চাইছিল। এই সিদ্ধান্তটা যে ভুল ছিল, সেটা এখন স্পষ্ট। সীমান্ত জড়তার কারণে কিছু বলতেও পারছিল না। সীমান্তকে চুপ দেখে মীরা বলল, কি হলো ডাক্তার সাহেব, আপনি কি কিছু বলবেন? সীমান্ত আড়ষ্টতা কাটিয়ে সুহানিকে উদ্দেশ্য করে বলে, আজ যা কিছু হলো সব কিছুর জন্য আমি দুঃখিত সুহানি। আসলে দোষটা আমারই। আমার ছেলেটার ব্যাপারে ভালো করে খোঁজখবর নেওয়া লাগতো। সুহানি অভিমানী সুরে বলে, ক্ষমা চেয়ে এখন আর কি হবে? যদি বিয়েটা হয়ে যেত, তখন তো কোনো লাভ হতো না। ভাগ্য ভালো, আমার বন্ধুদের মাধ্যমে ওই ছেলে ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। আচ্ছা বাদ দাও, বিয়েটা তো হলো না। এবার আমার স্বপ্নের ব্যাপারে কথা বলা যাক। মানে, আমি ভাবছি এবার একজন এয়ার হোস্টেস হিসেবে যোগদান করব। সীমান্তের চেহারায় রাগ ফুটে উঠল। সে বলে উঠল, না, এ ব্যাপারে কোনো কথা শুনব না। বলে সীমান্ত সেই স্থান থেকে প্রস্থান করল। সুহানি মীরার কাছে বায়না করে বলল, ভাবি, তুমি ভাইয়াকে বোঝানোর চেষ্টা করো প্লিজ। এটা আমার ড্রিম। তুমি তো চেনোই নিজের ভাইকে কতটা একঘেয়ে সে। তবু আমি চেষ্টা করব ওকে বোঝানোর। সুহানি আকাশের দিকে তাকিয়ে বলে, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ওই আকাশে উড়ান দেওয়ার। তাই তো পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু আমার ব্যাকলাগ, পাইলট হতে পারিনি। পড়াশোনায় এত বেশি ভালো ছিলাম না। তবে আমি আকাশে উড়ান দেবই। পাইলট হতে না পারি, এয়ার হোস্টেজ হয়ে দেব। এখন এটাই আমার স্বপ্ন, যা আমি যে কোনো মূল্যে বাস্তবায়িত করব। সুহানি তৈরি হয়ে নিচ্ছে ঢাকায় যাওয়ার জন্য। গতকাল রাতে মেইল পেয়েছে সে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার হোস্টেস হিসেবে এখন সে যোগদান করতে পারে। সুহানের খুব ভালো লাগছে আজ। স্বপ্ন পূরণের আনন্দ সত্যি অনেক বেশি। সুহানের পরনে লাল রঙের একটি টপস আর জিন্স। মীরা থানায় যাওয়ার জন্য বের হচ্ছিল। তার আগে সুহানের সাথে দেখা করতে এলো। সুহানের রুমে এসে তাকে তৈরি হতে দেখে বলল, তোমার ভাইয়াকে মিথ্যা বলা কি ঠিক হলো? তুমি চাইলে ওকে সত্যটা বলতে পারতে। সুহানের মনটা খারাপ হয়ে গেল। সেও তো চায়নি এভাবে মিথ্যা বলতে। 1 সপ্তাহ আগে বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে সে নানাভাবে সীমান্তকে বোঝানোর চেষ্টা করেছে তার ব্যাপারটা। কিন্তু সীমান্ত প্রচণ্ড একরোখা। সে কিছুতেই সুহানের এয়ার হোস্টেজ হওয়ার ব্যাপারটা মেনে নেয়নি। সেই কারণে বাধ্য হয়ে সুহানি বলেছে সে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে জবের অফার পেয়েছে এবং আজ থেকে সেখানে জব করবে। সীমান্ত এতে আপত্তি জানায়নি, কারণ সুহানির চাকরি করা নিয়ে তার কোনো আপত্তি নেই। আপত্তি শুধু এয়ার হোস্টেজের জব নিয়ে। সীমান্ত মনে করে এয়ার হোস্টেজ খুব নিম্নমানের একটি জব, কিন্তু তাদের খুব সহজেই কুপ্রস্তাব দেওয়া যায়। সুহানি তার ভাইয়ের এই নিম্ন মানসিকতার জন্যই বাধ্য হয়ে মিথ্যা বলেছে। মীরা সুহানির পাশে এসে দাঁড়ায়। সুহানি মীরাকে আলতোভাবে জড়িয়ে ধরে বলে, তুমি তো জানো ভাবি,
আমি মিথ্যা বলতে চাইনি, কিন্তু সত্যটা বললে যে ভাইয়া কোনোদিন রাজি হতো না। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি সুহানি, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। তোমার ভাইয়া একদিন না একদিন সব সত্য ঠিকই জানতে পারবে। সেদিন তুমি কি করবে সেটা পরে ভাববো। এখন আমার কাছে আমার লক্ষ্য পূরণই একমাত্র উদ্দেশ্য। তুমি আমার জন্য দোয়া করিও। অবশ্যই করব। দুজন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে। রুমের বাইরে থেকে সীমান্ত বলে ওঠে, ভেতরে আসব? সুহানি অভিমানী সুরে বলল, অনুমতি নেওয়ার কি আছে ভাইয়া, এসো। সীমান্ত ভেতরে এসে সুহানিকে উদ্দেশ্য করে বলল, তুই তৈরি তো? তাহলে চল, তোকে আমি ঢাকার বাসে তুলে দিয়ে আসি। হ্যাঁ, আমি একদম তৈরি। মীরার দিকে তাকিয়ে সুহানি হেসে বলল, এখন তোমার ননদিনী রায় বাঘিনী বিদায় নিল। নিজের স্বামীর জম্পেশ রোমাঞ্চ করো। এরপর যখন আমি নারায়ণগঞ্জে ফিরব, সেদিন যেন খুশির খবরটা পাই। সুহানির কথাটা বুঝতে পেরে সীমান্ত ও মীরা দুজনেই লজ্জা পেল। মীরা রাগী স্বরে বলল, এবার কিন্তু আমি কান মলে দেব। সোহানি বুকে হাত গুজে বলে, আমি কাউকে ভয় পাই না। তবে রে, বলে মীরা সুহানির কান টেনে ধরল। এরপর দুই ননদ ভাবি মিলে খুনসুটিতে মেতে উঠল। সীমান্তর চোখ জুড়িয়ে গেল দৃশ্যটা দেখে। ননদ ভাবির এই মিষ্টি সম্পর্ক দেখে তার অনেক ভালো লাগে। অথচ বিয়ের আগে সে এটা নিয়ে শঙ্কা ছিল যে তার স্ত্রী তার বোনের সাথে কিরকম ব্যবহার করবে। অথচ এখন দেখা যাচ্ছে তার স্ত্রী তার থেকে সুহানির কাছে বেশি আপন হয়ে গেছে। সীমান্ত ঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি চলো সুহানি, আমাকে আবার তোকে পৌঁছে দিয়ে হসপিটালে যেতে হবে। সুহানি বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ করে মীরাকে জড়িয়ে ধরে। সুহানির চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মীরাও আবেগপ্রবণ হয়ে যায়। অবশেষে মীরাকে বিদায় দিয়ে সীমান্তর সাথে চলে যায় সুহানি। মীরাও থানার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় পৌঁছাতে বাস থেকে নামল সুহানি। বাসে জার্নি করতে তার ভালো লাগে না। এতক্ষণ কেমন জানি বমি বমি পাচ্ছিল, এখন একটু ভালো লাগছে। বাস স্ট্যান্ডে নেমে নিজের বান্ধবী ঈশাকে ফোন করে সুহানি। ঈশা ফোনটা রিসিভ করতেই সুহানি জিজ্ঞেস করে, কোথায় রে তুই? আমি বাস স্ট্যান্ডে তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আর তোর কোনো খবর নেই? তুই 2 মিনিট অপেক্ষা কর, আমি 5 মিনিটের মধ্যেই আছি, বলে ফোন রেখে দেয় ঈশা। এদিকে সুহানি বিরক্ত হয়ে মনে মনে হাজারো গালি দিতে থাকে ঈশাকে। বরাবরই মেয়েটা এমন। প্রায় 10 মিনিট যাবৎ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সুহানি, কিন্তু ঈশার কোনো খবর নেই। সুহানির রাগ তরতর করে বৃদ্ধি পাচ্ছে। ঈশাটা বরাবরই এমন লেট লতিফ। সুহানির অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঈশা হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়ায়। সুহানি রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে ঈশার দিকে। ঈশা সুহানির দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে বলে, আসলে দোস্ত হয়েছে কি, থাক, তোকে আর কোনো এক্সকিউজ দিতে হবে না। এই রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাথা এমনিতেই গরম হয়ে গেছে। এখন তোর উল্টাপাল্টা অজুহাত শুনলে আমার মাথায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হবে। তাই তুই কিছু বলিস না। ঈশা কিছু বলল না। সুহানি ঈশার উদ্দেশ্যে বলল, আমরা দুজনে মিলে যে অ্যাপয়েন্টমেন্ট কিনেছিলাম সেখানে নিয়ে চল। সুহানি কয়েকদিন আগে ঈশাকে টাকা পাঠিয়ে দিয়েছিল শহরে অ্যাপার্টমেন্ট কেনার জন্য। ঈশাও তার মতো একজন এয়ার হোস্টেস হিসেবে নিয়োগ পেয়েছে। যেহেতু তাদের দুজনের এই শহরে কেউ নেই, তাই ভেবেছে দুজনে অ্যাপার্টমেন্টেই থাকবে। ঈশা সুহানিকে বলল, চল, আমি একটি কার ভাড়া করে এখান অব্দি এসেছি, ওই কারে করে এখন ফিরব। সুহানি খুশি হয়ে যায় ঈশার কথা শুনে। যাক, মেয়েটা অন্তত একটা কাজের মতো কাজ করেছে। অতপর কারে করেই ঈশা আর সুহানি তাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতেই বিছানায় শুয়ে পড়ে সুহানি। ক্লান্তি ভর করে তার মাথায়। ফলশ্রুতিতে সে ডুব দেয় ঘুমের মাঝে। পরবর্তী দিন বেশ সকালেই ঘুমকে বিদায় জানিয়ে সুহানি ও ঈশা পৌঁছে যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ তারা দুজনেই প্রথমবারের মতো উড়ান দিতে চলেছে আকাশে। এর আগে এয়ার হোস্টেজ হওয়ার ট্রেনিং নিয়েছে দুজনে। তবুও প্রথম দিন হওয়ায় দুজনে এখন বেশ উত্তেজনার মধ্যে আছে। তাদের মধ্যে নার্ভাসনেস কাজ করছে। আজ তাদের দুজনেরই আলাদা ফ্লাইট। ঈশা যাচ্ছে কলকাতার ফ্লাইটে, আর সুহানি আরব আমিরাতের ফ্লাইটে করে দুবাইতে। সুহানিকে প্রথম ডিউটিতে যে এত দূরে যেতে হবে সেটা সে ভাবতে পারেনি। বেশ ভয় লাগছে তার, সাথে বেশ আগ্রহ কাজ করছে মনের মধ্যে। ফ্লাইটের টাইম হয়ে যাওয়ায় সুহানি ঈশাকে বিদায় জানিয়ে চলে আসে। ফ্লাইটের কাছে আসতেই আরও কিছু এয়ার হোস্টেজে দেখা পায়। তারা সবাই দাঁড়িয়ে গল্প করছে।
সুহানি তাদের সাথে পরিচিত হওয়ার জন্য তাদের পাশে আসে, কিন্তু কেউই তাকে পাত্তা দেয় না। সবাই নিজেদের মধ্যে গল্পে মেতেছিল। সুহানির নিজেকে একা একা মনে হচ্ছিল। ঈশা থাকলে তার একটু ভালো লাগতো। এর মধ্যে সে শুনতে পেল দুজন এয়ার হোস্টেজের কথা। দুজনেই সুহানির সমবয়সী কিংবা কিছুটা বড় হবে। তাদের মধ্যে একজন বলছিল, জানো, আজ আমাদের ফ্লাইটের পাইলটকে কে, যার দিকে তাকিয়ে মেয়েরা অনন্তকাল পাড়ি দিতে পারবে। সুহানি খুব আগ্রহ নিয়ে তাদের কথা শুনতে থাকে, কিন্তু তারা আরও কিছু বলতে যাবে তার আগে তাদের মধ্যে অন্য একজন ঢুকে গল্পের টপিক বদলে দেয়। সুহানির মনটা খারাপ হয়ে যায়। তার খুব আগ্রহ হচ্ছিল পাইলট সম্পর্কে জানার জন্য। হঠাৎ করে সবার সম্মিলিত কণ্ঠস্বরে তার ধ্যানভঙ্গ হয়। সবাই বলেছিল, ওই যে দেখো, এসে গেছেন পাইলট। সুহানি সবার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। সামনে তাকাতেই বড়সড় একটা ধাক্কা খায়। পাইলটকে দেখেই সে ধাক্কাটা খেয়েছে। সুহানি অস্ফুট স্বরে বলে ওঠে, ধ্রুব। এহসান ধ্রুবর নজর আসে সুহানির দিকে। সুহানির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে সে মনে মনে বলে, 6 বছর পর তার দেখা পেলাম অবশেষে। ধ্রুবর দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়েছিল সুহানি। নিজের প্রাক্তনকে 6 বছর পর এভাবে নিজের সামনে দেখে চরম পর্যায়ে অবাক হয়েছে সে। তার থেকেও বেশি অবাক হয়েছে ধ্রুবকে পাইলট বেশি দেখে। সুহানি যে তার দিকে তাকিয়ে আছে সেটা ভালো করে বুঝতে পারছে ধ্রুব। মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করে না ধ্রুব, বরঞ্চ সুহানিকে পুরোপুরি উপেক্ষা করে সকলের উদ্দেশ্যে বলে, আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? ফ্লাইট টেক অফের টাইম তো প্রায় হয়ে এসেছে, চলুন সবাই। বলে ধ্রুব সবার সামনে দিয়ে হেঁটে যায়। সুহানিকে দেখেও না দেখার ভান করে চলে যায়, যেন তাকে চেনেই না। সুহানির কিছুটা মন খারাপ হলো ব্যাপারটা নিয়ে, কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলে নিল। স্বগতোক্তি করে বলল, অতীতকে আমি অনেক আগে বিদায় দিয়ে দিয়েছি। এখন আর সেসব নিয়ে ভাবার সময় নেই। এখন আমাকে নিজের প্রেজেন্ট এবং ফিউচারের দিকে ফোকাস করতে হবে, নাথিং এলস। অতঃপর সুহানিও প্লেনের মধ্যে উঠে গেল। আজ তার প্রথম দায়িত্ব। সেই কারণে আগে থেকে উত্তেজনার মধ্যে ছিল। ধ্রুবকে দেখে সে উত্তেজনার পারদ চড়েছে। তবে সুহানি যথেষ্ট চেষ্টা করল নিজেকে ঠিক রাখার। সুহানি প্লেনে ওঠার কিছু সময়ের মধ্যেই অন্য একজন এয়ার হোস্টেস তার উদ্দেশ্যে বলল, তুমি তো নতুন জয়েন করেছো তাই না? জি। ওকে, নিজের সব দায়িত্ব বুঝে নিয়েছো তো? কোনো ভুল যেন না হয়। আমি এখানকার মধ্যে সবথেকে অভিজ্ঞ এয়ার হোস্টেজ মনা ইসলাম। আমার চোখে কিন্তু কিছু এড়াবে না। সুহানি মাথা দুলিয়ে বলল, আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। ওকে, দেখা যাক তুমি সবটা সামলাতে পারো কিনা। প্রস্তুত হয়ে নাও, একটু পরে প্লেন টেক অফ করবে। সুহানি মাথা নাড়াল। দীর্ঘ কয়েক ঘন্টার জার্নির পর দুবাই ন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করল প্লেন। সুহানি এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আজ প্রথম দিনটায় তার অনেক খারাপ লেগেছে। একজন যাত্রীকে খাবার সার্ভ করার সময় ভুলবশত তার গায়ে জুস পড়ে গেছে। এই নিয়ে অনেক কথা শুনতে হয়েছে সুহানিকে। যাত্রীটি তো যা নয় তাই বলে অপমান করেছে। তার উপর মনা ইসলাম সুহানিকে আরও অনেক বেশি কথা শুনিয়েছে। সেসব নিয়ে সুহানির মন সামান্য খারাপ। তবে সুহানি এত সহজে ভেঙে পড়ার মতো মেয়ে নয়। সে মনে করে মানুষ মাত্রই ভুল হয়, ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর সেই এখন এসব নিয়ে বেশি ভাববে না বলে সিদ্ধান্ত নিল। পরবর্তীতে যেন এমন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দুবাইয়ে পৌঁছে প্লেন থেকে নেমে সুহানি নিজের শিডিউল চেক করে নিল। তার পরবর্তী ফ্লাইট 4 ঘন্টা পর। ততক্ষণ সে ফ্রি আছে, তাই আপাতত রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাইরে আসতেই দেখতে পেল ধ্রুবকে। ধ্রুব সুহানিকে দেখে তার দিকে এগিয়ে আসে। সুহানি বিস্ময়ের সাথে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব সুহানির সামনে এসে গম্ভীর মুখে বলে, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি, বাট আমি একজন পাইলট, সো আমাকে আপনি করে বলবে এবং স্যার বলে ডাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সুহানির রাগ হয়, কিন্তু সে হালকা শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। মাথা নাড়িয়ে চলে যেতে চাইলে ধ্রুব বলে ওঠে, এত যাওয়ার তাড়া কেন তোমার? ছেড়ে যেতে খুব ভালো লাগে বুঝি? সুহানি স্পষ্টভাবে বলল, স্যার, এখানে আমাদের প্রফেশনালের বাইরে কোনো পার্সোনাল কথা বলতে চাইছি না। আমিও কোনো পার্সোনাল কথা বলছি না। বাই দ্য ওয়ে, এত বছর পর দেখা হলো তো, চলো না পাশে কোনো কফি শপে যাই। সুহানি ধ্রুবর সাথে কথা বাড়ানোর ইচ্ছে নেই, তাই সে বলল, সরি, আমার অন্য কাজ আছে,
তাই আমি যেতে পারবো না। ধ্রুব নাছোড়বান্দা। সে সুহানির যাওয়ার পথে আটকে বলল, কফি খেতে যেতে বলেছি, ডেটে যেতে বলিনি। তাই এত ভাব নেওয়ার কিছু নেই। লেটস গো। সুহানি চেনে ধ্রুবকে, তার জেদ সম্পর্কেও ধারণা আছে তার। ধ্রুবর একরোখা মনোভাব যে বদলায়নি সেটা বেশ ভালোই বুঝতে পারল সুহানি। অগত্যা চলতে লাগলো তার সহিত। দুবাইয়ের একটি নামী কফি শপে মুখোমুখি বসে আছে ধ্রুব এবং সুহানি। কফি মগে চুমুক দিয়ে ধ্রুব সুহানির উদ্দেশ্যে বলল, অবশেষে তাহলে তুমি নিজের ড্রিম পূরণ করে নিলে সুহা। সুহানি সবেমাত্র কফি মগে চুমু দিতে যাচ্ছিল, এমন সময় ধ্রুবর বলা সুহা ডাকতে তার কানে এলো। এই ডাকের মধ্যেই কি যেন একটা অন্যরকম আকর্ষণ কাজ করে সুহানির। সে ফিরে যায় 6 বছর আগের সেই কলেজ জীবনে। কত সুন্দর ছিল সেই দিনগুলো। কলেজে ভর্তি হয়ে একে অপরের সাথে পরিচিত হয়েছিল ধ্রুব এবং সুহানি। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর বন্ধুত্ব থেকে প্রেম। সবকিছু ভালোই চলছিল। তারপর হঠাৎ এক কালবৈশাখী ঝড় নেমে এলো তাদের জীবনে। তখন থেকেই সবটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। সম্পর্কের বিচ্ছেদ ঘটল। দুজন ভালোবাসার মানুষ একে অপরের থেকে দূরে সরে এলো। ধ্রুবটাকে অতীত থেকে বেরিয়ে আসি সুহানি। ধ্রুব সুহানির উদ্দেশ্যে বলে, কি ভাবছ এভাবে? অনেকদিন পর কেউ সুহা করে ডাকল। ধ্রুব মলিন হেসে জিজ্ঞেস করল, কেন? এর মধ্যে কি তোমার লাইফে কেউ আসেনি? আই মিন, তুমি অন্য কোনো রিলেশনে যাওনি? সুহানি তৎক্ষণাৎ বলে উঠল, পার্সোনাল প্রশ্ন করবেন না প্লিজ। আচ্ছা। অতপর কিছু সময়ের নীরবতা। নীরবতার রেশ কাটিয়ে সুহানি বলল, আপনার তো ডক্টর হওয়ার ইচ্ছা ছিল। আজ আপনাকে পাইলট হিসেবে দেখে সত্যি আমি অবাক হয়েছি। আচ্ছা, আপনি ডক্টর না হয়ে পাইলট হলেন কেন? সেটা আমার পার্সোনাল ম্যাটার। তুমি তো চাও না কোনো পার্সোনাল কথা বলতে, তেমনি আমিও চাই না। সুহানি আর কিছু বলল না। কফির মগে শেষ চুমুক দিয়ে বলল, তাহলে এখন উঠি। অনেকদিন পর আপনার সাথে দেখা পেয়ে খুব ভালো লাগলো। ধ্রুব সুহানির দিকে জিজ্ঞাসানুর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মনে আছে সুহা, আজ থেকে 6 বছর আগের আজকের দিনটার কথা? এরকমই একটা কফি শপে বসে আমাদের সম্পর্কের ইতি টেনেছিলাম আমরা। আচমকাই সুহানি কিছুটা দুর্বল হয়ে পড়ে। অতীতের সেই দিনটা কখনো ভুলতে পারবে না সে। তিক্ত স্মৃতি আমরা হয়তো কখনো ভুলতে পারি না। তবে সুহানি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আর আগের মতো দুর্বল সুহানি হয়ে থাকবে না। তাই তো কলেজ লাইফের সেই দুর্বল মনের সুহানি আজ এত দৃঢ় মনোভাবাপন্ন হয়েছে। অল্পতেই কেঁদে ভাসিয়ে দেওয়া মেয়েটা এখন কান্না লুকিয়ে রাখতে শিখে গেছে। আসলে জীবন আমাদের অনেক কিছু শেখায়। পরপর কিছু বড় ধাক্কা, প্রথমে বিচ্ছেদ, পরে বাবার মৃত্যু সব সুহানিকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। তাই তো আজ সুহানি 6 বছর আগের থেকে অনেক পরিবর্তন ঘটিয়েছে নিজের। ধ্রুবর দিকে না তাকিয়ে সে বলল, অতীত আমি মনে রাখি না, আর রাখতেও চাই না। আমি শুধু সুন্দর বর্তমান আর ভবিষ্যৎ গড়তে চাই নিজের মতো। কথাটা বলেই সুহানি আর পিছনে না ফিরে চলল নিজের পথে। ধ্রুব অনিমেষ চেয়ে রইল তার পানে। স্বগতোক্তি করে বলল, ভাঙা কাজ জোড়া লাগানো কি নাকি অসম্ভব, কিন্তু আমি এই অসম্ভবকেই সম্ভব করার চেষ্টা করব। অতীতের তিক্ততাকে মিষ্টতায় পরিণত করবই আমি। সুহানি জানালা দিয়ে বাইরের পানে তাকিয়ে আছে। আজ তার মন ভালো নেই একদম। এত বছর ফেলে আসা অতীতের সম্মুখীন হয়ে অন্যরকম অনুভূতির সম্মুখীন হতে হচ্ছে তাকে। আচমকা কারো স্পর্শে পিছন ফিরে তাকায় সুহানি। পেছন ফিরে ঈশাকে দেখতে পায়। ঈশা সুহানির মলিন মুখ দেখে বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে। তাই ঈশা সুহানিকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর সুহানি? আমি ফিরেছি থেকে দেখছি তুই মন খারাপ করে আছিস। এর কি কোনো বিশেষ কারণ আছে? ঈশার প্রশ্নের জবাবে সুহানি দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ অনেক বছর পর ধ্রুবর দেখা পেলাম। সুহানির কথা শুনে ঈশা চমকে ওঠে। উত্তেজিত হয়ে বলে, কি বললি তুই? ধ্রুবর সাথে দেখা হয়েছে কিন্তু কিভাবে? আমি আজ যে ফ্লাইটে ছিলাম সেখানকার পাইলট ছিল ও। কি বলছিস তুই? ধ্রুব পাইলট হলো কিভাবে? ওর তো ডক্টর হওয়ার ইচ্ছা ছিল। কলেজে থাকতে তো আমরা দুজনেই দেখেছি ও কতটা সিরিয়াস ছিল ডক্টর হওয়ার জন্য। আমিও সেটাই ভাবছিলাম। যাগে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। সত্যি করে বলতো সুহানি, তোর মনে কি ধ্রুবর জন্য এখনো কোনো অনুভূতি আছে? ঈশার প্রশ্ন শুনে ও সুহানির চোখ মুখের ভঙ্গিমা আচমকায় বদলে যায়। সঙ্গে সঙ্গে সে বলে ওঠে, অতীতের ঘটনাগুলো কি তুই ভুলে গেছিস ঈশা? তোর কি মনে হয় এত কিছুর পরেও
আমার মনে কোনো অনুভূতি টিকে থাকতে পারে? হ্যাঁ, আমি মানছি অতীতটা খারাপ ছিল, কিন্তু ধ্রুবর তো কোনো দোষ ছিল না। দোষ তো আমারও ছিল না, বাট সাফারটা আমাকেই করতে হয়েছে, সেটা আমি জানি। কিন্তু এভাবে অন্য একজনের কারণে ধ্রুবকে কষ্ট দিয়ে তুই ঠিক করিসনি। সুহানি এবার অনেকটাই রেগে যায়। এক প্রকার চেঁচিয়ে বলে, তুই কিভাবে এ কথা বলতে পারি? এই সময়টা তুই তো সব নিজের চোখের সামনে দেখেছিলি। তুই দেখিসনি আমার উপর দিয়ে কি ঝড় বয়ে গিয়েছিল? তোর কি মনে হয় এত কিছুর পরেও আমি নিজের বাবার সম্মানের কথা না ভেবে ধ্রুবর সাথে সম্পর্ক চালিয়ে যেতাম? এশা সুহানিকে শান্ত করার চেষ্টা করে। সে উদ্দেশ্যে বলে, সুহানি, আমি জানি তোর কষ্টটা, কিন্তু তুই ভেবে দেখ, ধ্রুব তো কম কষ্ট পায়নি। তুই মনে করে দেখ সেই দিনটার কথা, যেদিন তুই ধ্রুবকে ব্রেকআপের কথা বলেছিলি। ধ্রুব সেদিন কিভাবে পাগলের মতো কাঁদছিল। এর আগে আমি কোনো ছেলেকে এভাবে কাঁদতে দেখিনি। ও তোর পায়ে পর্যন্ত পড়েছিল সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। তো তুই কি বলতে চাইছিস আমার উচিত ছিল সম্পর্কটা টিকিয়ে রাখা, তাই না? এত অপমানের পরেও আমি নির্লজ্জের মতো ওর সাথে সম্পর্ক থাকতাম? বাহ, খুব ভালো কথা বলছিস তুই। তুই নিজের দিক থেকে হয়তো ঠিক ছিলি, কিন্তু ধ্রুবর কষ্টটাও ফেলে দেওয়ার মতো নয়। ছেলেটা তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, আর আমার তো এখন মনে হয় ও এখনো তোকেই ভালোবাসে। কিভাবে বুঝলি তুই? ও তো আগে থেকে ডক্টর হতে চাইতো, আর তুই এয়ার হোস্টেজ। এমনও তো হতে পারে যাতে তোর সাথে আবার দেখা করতে পারে। সে উদ্দেশ্যে ও নিজের স্বপ্ন ভঙ্গ করে পাইলটের প্রফেশন বেছে নিয়েছে, যেন তোর সাথে আবারও দেখা হয়। এশার কথা শুনে সুহানি অবাক হয়ে গেল। সত্যিই তো, এই ব্যাপারটা তো সে ভেবে দেখেনি। তাহলে কি ধ্রুব এখন তাকে ভালোবাসে? নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো সুহানি। ধ্রুব তার অতীত, এটা মনে প্রাণে মেনে নিয়েছে সে। তাই এখন আর ধ্রুবকে নিয়ে ভাবতে চায় না তার মস্তিষ্ক। কিন্তু মন, মন থেকে কি ধ্রুবকে আদৌ বের করতে পেরেছে সুহানি? সেই উত্তর অধরার কাছে আছে। নিজের রুমে অবস্থিত ডিভানের উপর আসন গ্রহণ করে বসে আছে ধ্রুব। আজ তার মন মেজাজ বেশ ভালো। কতগুলো বছর পর নিজের প্রেয়সীর সাথে দেখা পেল সে। ভেবে মনটা ভালো হয়ে যাচ্ছে। ধ্রুব সুহানির কথা ভেবে মিটিমিটি হাসছিল। এমন সময় কারো ডাকে তার ধ্যান ভাঙে। এত খুশি লাগছে কেন তোমায় ভাইয়া? আলাদিনের চেরাক পেয়েছ নাকি? ধ্রুব চোখ তুলে তাকায় তার ছোট ভাই ধীরাজের দিকে। গায়ে সাদা অ্যাপ্রন জড়িয়ে আছে ওর। ধ্রুবর খুব আনন্দ হয় যখন সে ধীরাজকে দেখে, কারণ ধীরাজের মধ্য দিয়ে তো তার স্বপ্ন পূরণ হয়েছে। ধ্রুব মৃদু হেসে বলে, তুই কখন এলি ধীরাজ? ক্লাস কেমন হলো? ক্লাসের কথা আর কি বলবো ভাইয়া, তুমি তো জানোই মেডিকেলের পড়াশোনা কত কঠিন। আমার তো পড়তে পড়তে অবস্থা খারাপ। সত্যি কত বড় হয়ে গেছিস তুই। আমার যে ভাইকে পিটিও পড়াতে বসানো যেত না, আজ সে ঢাকা মেডিকেলের স্টুডেন্ট। ধীরাজ বলে ওঠে, সবটাই তোমার জন্য। নিজে তো একটা মেয়ের জন্য নিজের ডক্টর হওয়ার পেশন ছেড়ে দিয়ে পাইলট হয়ে গেলে, তাই তোমার স্বপ্নটা আমার মাধ্যমে পূরণ করলে। অথচ যার জন্য পাইলট হলে আজ অব্দি তার দেখা পেলাম না। কে বলল পাইনি? পেয়েছি তো। ধীরাজ লাফিয়ে উঠে বলল, কি বললে ভাইয়া? তুমি তার মানে সুহানি আপুর দেখা পেয়েছ? ধ্রুব ভুবন ভোলানো হাসি দেয়। বড় ভাইকে এভাবে খুশি দেখে ধীরাজও খুশি হয়। ধীরাজ ধ্রুবকে জড়িয়ে ধরে বলে, সুহানি আপুর সাথে আমার দেখা করাও প্লিজ। ওর কথা তোর মনে আছে? কেন মনে থাকবে না? সেই সময় আমি ক্লাস 8-এ পড়তাম। সুহানি আপু আমাকে নিজের ভাইয়ের মতোই দেখত। দেখা হলেই ক্যাডবেরি দিত আমাকে। আমার গাল টেনে বলতো চকলেট বয়। ভুল কি বলতো? ওই সময় তো তুই দেখতে বাচ্চাদের মতোই ছিলি। আরেকবার আপুর সাথে দেখা হলে আমি তাকে দেখাবো আমি আর আগের মতো বাচ্চা নেই। এখন আমি একজন যুবক। ধ্রুব আনমনে বলে, সুহানি এখন অনেক বদলে গেছে জানিস। এখন ওরও আগের মতো নেই। ধীরাজের মুখের অবয়ব বদলে গেল আচমকা। সে বলে উঠল, কিরকম বদলে ঘটেছে আপুর মধ্যে? ও এখন অনেক স্ট্রং হয়েছে। হয়তো আমাকেও এতদিনে মন থেকে বের করে দিয়েছে। তুমি এমনটা ভেবো না ভাইয়া। সুহানি আপু তোমায় এত সহজে ভুলতে পারে না। তোমাকে আপু অনেক ভালোবাসে। আপু নিজেকে ভুলে যাবে, কিন্তু তোমাকে ভুলবে না। এতটাই ভালোবাসি তোমাকে। তাদের দুজনের মধ্যকার কথাবার্তার মধ্যে হঠাৎ করে রুমে প্রবেশ করলেন তাদের মা অহনা খন্দকার। তিনি এসে দুই ভাইয়ের উদ্দেশ্যে বললেন, কি কথা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে? ধীরাজ কিছু বলতে যাবে, তার আগেই ধ্রুব প্রসঙ্গ বদলে দিয়ে বলল, সেরকম গুরুত্বপূর্ণ কোনো কথা নয়।
তুমি কি কিছু বলবে আম্মু? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল ধ্রুব। ধীরাজ, একটু বাইরে যাও তো। ধীরাজ কোনো কথা না বলে বাইরে চলে যায়। ধীরাজ যেতেই অহনা খন্দকার ধ্রুবর উদ্দেশ্যে বলল, আমার বয়স হয়ে যাচ্ছে ধ্রুব। আমি আর কতদিন একা হাতে কোম্পানি সামলাবো? তোমরা দুই ভাই তো নিজেদের প্রফেশন বেছে নিয়েছ। আমার কথা কি ভেবেছ? তুমি চাইছো আম্মু তোমার বিয়ে দিতে, তাও আবার আমার পছন্দের মেয়ের সাথে, যে আমার হাতে হাতে হাত মিলিয়ে বিজনেস সামলাবে। আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কথাটা বলেই ধ্রুব আশ্রমের দিকে যায়। অহনা খন্দকার বলতে থাকেন, ধ্রুব, ধ্রুব, আমার কথাটা শোনো বেটা। এবার লাইফে মুভ অন করার কথা ভাবো। আর কতদিন অতীত নিয়ে পড়ে থাকবে? ধ্রুব মুচকি হাসে। অতীত যে আবার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তার কথা তো ভাবতেই হবে। সুহানি তৈরি হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য। ঈশার ফ্লাইটের শিডিউল আগে ছিল, জন্য বেরিয়ে গেছে। সুহানিও সম্পূর্ণ প্রস্তুত হয়ে নিল। সুহানি যাওয়ার আগে মনে মনে শুধু একটা দোয়াই করল, যেন আজ তাকে আর ধ্রুবর মুখোমুখি হতে না হয়, যেন সে স্বস্তিতে থাকতে পারে আজকের দিনটা। এখন দেখার পালা তার এই প্রার্থনা কাজে লাগে কিনা। এয়ারপোর্টে পৌঁছে সুহানি তৈরি হয়ে নিল প্লেনে ওঠার জন্য। এমন সময় তার দেখা হয়ে গেল ধ্রুবর সাথে। সুহানিকে দেখে ধ্রুব গম্ভীরভাবে বলল, আজকে কি তুমি সিঙ্গাপুরগামী ফ্লাইটে ডিউটিতে থাকবা? সুহানি মাথা কিঞ্চিত দুলিয়ে বলে, হুম, আজ আমি এই ফ্লাইটেরই পাইলট হিসেবে আছি। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? বারবার আমার সাথে আসতে হচ্ছে তোমায়। সুহানির বেজায় রাগ হলো ধ্রুবর কথাটা শুনে। সে তো চাইছে ধ্রুবর থেকে যথাসম্ভব দূরে থাকতে, কিন্তু ভাগ্য তাকে বারংবার ধ্রুবর দিকে ঠেলে দিচ্ছে কেন? সুহানি আর কথা বাড়াল না, চুপচাপ নিজের মতো যেতে লাগল। ধ্রুব সুহানির যাওয়ার পানে তাকিয়ে মৃদু হেসে বলল, ভাগ্যকে তুমি বদলাতে পারবে না সুহা। ইউ আর মাই ডেস্টিনি। তাই তুমি চাও বা না চাও, ভাগ্য আমাদের ঠিকই মিলিয়ে দেবে। অতঃপর ধ্রুব প্লেনে ওঠার প্রস্তুতি নেয়। সুহানি আজকে তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করার চেষ্টা করছে। এতে সে সফল। আজ এখনো অবধি কোনো ভুল হয়নি তার। সুহানির ব্যাপারটা নিয়ে দারুণ আনন্দিত, তবে একটা ব্যাপার নিয়ে সে বেশ চিন্তিত। ফ্লাইটে অবস্থানরত এক মধ্যবয়সী বিমানযাত্রী বারবার সুহানির দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছিল। পুরুষের লোলুপ দৃষ্টি বুঝতে মেয়েদের সমস্যা হয় না। সুহানিও বুঝতে পারছিল যে লোকটা তাকে বাজে নজরে দেখছে। ব্যাপারটা ভেবে সুহানি বিরক্ত হলো খুব। বাপের বয়সী একটা লোকের এমন দৃষ্টিতে তার অস্বস্তি প্রখর হচ্ছিল, কিন্তু সে চাইলেও কিছু করতে পারছিল না। এর মধ্যে সুহানিকে খাবার নিয়ে আসতে হলো সকল বিমান যাত্রীর জন্য। একে একে সবাইকে দেওয়ার পর এবার পালা আসলো ওই মধ্যবয়স্কী লোকটার। সুহানি ভয়ে ভয়ে লোকটার দিকে এগিয়ে গেল। এরকম লোকের বিশ্বাস নেই, কখন কি করতে পারে সেটা বলা যেতে পারে না। সুহানির লোকটার কাছে খাবার নিয়ে যেতে লোকটা সুযোগ বুঝে সুহানির হাতে অশোভনভাবে স্পর্শ করে। সুহানি একটা ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নেয় এবং দূরে সরে আসে লোকটার কাছ থেকে। কিন্তু লোকটার এতেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি তাকিয়ে আছেন সুহানির দিকে। সুহানির ইচ্ছে করছিল ঠাস ঠাস করে লোকটার গালে দুটো চড় বসিয়ে দেওয়ার। সে কোনো ঝামেলা চাইছিল না, জন্য চুপচাপ দূরে সরে আসে। তবে তার মনে আজকের ঘটনাটা খুব বাজে প্রভাব ফেলল। সিঙ্গাপুরে পৌঁছানোর পর কিছু জরুরি কাজে বিমানবন্দর থেকে বেরিয়ে একটু দূরে চলে এলো সুহানি। একটু সামনে আসতে সে বুঝতে পারছিল কেউ তাকে ফলো করছে। সুহানির মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই সে দেখতে পায় তখনকার সেই মধ্যবয়স্কী লোকটা তাকে ফলো করছে। সুহানি লোকটির উদ্দেশ্যে রাগী গলায় বলে, আপনি কি করছেন এখানে? আপনি কি আমায় ফলো করছিলেন নাকি? লোকটা বিকট হাসি দেয়। সুহানির কাছে ভীষণ বিশ্রী ঠেকে সেই হাসি। সে লোকটাকে পাশ কাটিয়ে চলে যেতে চায়। এমন সময় লোকটি তার পথ আটকে বলে, এক রাতের জন্য কত নেবে সুন্দরী? তোমাকে আমার বেশ মনে ধরেছে। সুহানি এই মুহূর্তে নিজেকে সামলাতে পারল না, সপাটে চর বসিয়ে দিল লোকটির গালে। অতপর তার মুখে থুতু ছিটিয়ে বলে, লজ্জা করে না আপনার নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এরকম কুপ্রস্তাব দিতে? লোকটি নিজের রুমাল দিয়ে মুখ মুছে বলে, চুপ কর, একদম বেশি তেজ দেখাবি না। তোদের মতো এয়ার হোস্টেজের আমার চেনা আছে। এত দেমাক দেখিয়ে কি হবে? তোর কত টাকা চাই সেটা শুধু বল আমায়। 5 লাখ, 10 লাখ, নাকি 15 লাখ? যত টাকা চাইবি ততই দেব, শুধু একটা রাত আমাকে উপহার দে। সুহানির সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছিল।
সে আর কিছু করতে যাবে এমন সময় কোথা থেকে যেন ধ্রুবর আগমন ঘটল। ধ্রুব এসেই কোনো কথা না বলে সবার আগে লোকটার নাক বরাবর ঘুষি মারল। অতঃপর লোকটির কলার ধরে এলোপাথারে মারতে মারতে বলল, তোর এত বড় সাহস, তুই আমার সোহাকে এমন কুপ্রস্তাব দিস? তোকে তো আমি। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি লেগে যায়। আশেপাশের কিছু লোক এগিয়ে এসে তাদের থামায়। লোকটি সেই সুযোগে পালিয়ে যায়। সোহানি খেয়াল করে মারামারি করতে গিয়ে ধ্রুবর হাতে আঘাত লেগেছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। সুহানি তার ভ্যানিটি ব্যাগ থেকে ফার্স্ট এড বের করে ধ্রুবর কাছে এসে তার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, আপনার কি দরকার ছিল এভাবে লড়াই করার? আমার সমস্যা আমি নিজে মিটিয়ে নিতে পারতাম। ওই লোকটা তোমাকে এত বাজেভাবে কথা বলছিল আর আমি চুপ করে শুনতাম। ওর ভাগ্য ভালো আশেপাশের মানুষ ছুটে এসেছিল, না হলে আজ আমি ওকে মেরেই ফেলতাম। আপনি এত রেড করছেন কেন? কে হন আপনি আমার? সোহানের এমন কথায় ধ্রুবর বুকে রক্তক্ষরণ শুরু হয়। সে নিজের হাত সরিয়ে নেয়। সুহানি বলে ওঠে, হাতটা সরিয়ে নিলেন কেন? কতখানি আঘাত লেগেছে? ধ্রুব তাচ্ছিলের স্বরে বলে, এই আঘাত তো শুকিয়ে যাবে, কিন্তু আমার মনে যে ক্ষত তৈরি হয়েছে সেটার কি হবে? সুহানি কোনো উত্তর দেয় না। ধ্রুব চলে যেতে নেয়। যাওয়ার আগে সুহানির উদ্দেশ্যে বলে, তুমি সত্যি অনেক বদলে গেছো সুহানি। শুধু তোমার একটা জিনিসই বদলায়নি, আর সেটা হলো অকারণে আমাকে কষ্ট দেওয়া। ধ্রুব চলে যেতে সুহানি স্বগতোক্তি করে বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না ধ্রুব, আমি চাই তুমি ভালো থাকো। তুমি সত্যি অনেক ভালো ছিলে, যে কোনো মেয়ের স্বপ্নপুরুষ তুমি। আমি জানি এত কিছুর পরেও তুমি আমাকে ভালোবাসো। আমি যতই অস্বীকার করি না কেন, আমার মনটা এটা জানে যেখানে তোমার জন্য ঠিক কতটা স্থান রয়েছে। কিন্তু কি করব আমি? আমি যে নিরুপায়। তোমার কাছে আমি কখনো ফিরতে পারবো না। তাই ভালো এটাই হবে, তুমি আমাকে ভুল বোঝো আর আমার থেকে দূরে সরে যাও। এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। ধ্রুবর হাতে আঘাত লাগার কারণে তার সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। আপাতত সে সিঙ্গাপুরে অবস্থান করছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দেশে ফিরবে। সিঙ্গাপুরের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছে ধ্রুব। সেও ফোন করে একটি ছবির দিকে অপলক তাকিয়ে থাকে ধ্রুব। ছবিটি 6 বছর আগের এক ভ্যালেন্টাইন ডের দিন তোলা। ধ্রুবর মনে পড়ে যায় সে দিনটা সুহানির সাথে কত আনন্দ করে কাটিয়েছিল সে। অতীত কতটাই না মধুর ছিল। সুহানির একটা ছবি বুকে জড়িয়ে ধ্রুব বলে, তুমি তো আমারই ছিলে সুহানি। আমি তো জ্ঞান তোমায় কখনো কোনো কষ্ট দেয়নি। সবসময় তোমার খেয়াল রেখেছি। কিভাবে তোমায় খুশি রাখা যায় সেটাই শুধু ভেবেছি। তাহলে তুমি কেন আমায় এভাবে দূরে ঠেলে দিলে আমায়? আর কি কখনো কাছে টানবে না? কথাগুলো ভেবে কষ্টের সাগরে ডুব দেয় ধ্রুব। প্রভাতের কিরণ চোখে পড়তেই ঘুমের জগৎ থেকে বেরিয়ে আসে সুহানি। সকালে উঠেই তার মনটা খারাপ হয়ে যায়, কারণ গতকাল রাতে একটি বাজে স্বপ্ন দেখেছে সে। সুহানি স্বপ্ন দেখেছে সীমান্ত সুহানির ব্যাপারে সব সত্য জেনে গেছে যে সুহানি ঢাকায় কোনো প্রাইভেট কোম্পানিতে জব করছে না, বরং এয়ার হোস্টেজ হিসেবে যোগদান করেছে। এটা জেনে সীমান্ত সুহানির সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। স্বপ্নটার কথা মনে পড়লেই কান্না পাচ্ছে সুহানির। মা বাবাকে হারানোর পর এখন ভাই ভাবি তার একমাত্র আপনজন। যদি কোনোভাবে তাদের হারিয়ে ফেলে তাহলে যে সুহানি একদম একা হয়ে যাবে। তাই সে প্রার্থনা করতে লাগলো এই স্বপ্নটা যেন সত্য না হয়। সাথে সুহানি এটাও ভাবল খুব শীঘ্রই তার ভাই নিজে থেকে সবকিছু জেনে যাওয়ার আগেই তাকে সব জানাতে হবে। তাকে বোঝানোর চেষ্টা করবে। এতে যদি কোনো কাজ হয়। ঈশা হাতে কফির মগ নিয়ে এগিয়ে এলো সুহানির দিকে। সুহানির দিকে কফির মগটা বাড়িয়ে বলল, এই নে কফিটা খা, আমি নিজের হাতে বানিয়েছি। সুহানি কফিটা নিয়ে খেতে লাগলো। এমন সময় হঠাৎ করে তার ফোন বেজে উঠল। সুহানি ফোনটা হাতে নিতেই দেখতে পেল তার ভাবি মীরা কল দিয়েছে। সুহানি বলে উঠল, ভাবি হঠাৎ এত সকালে ফোন দিল কেন? ফোনটা রিসিভ করে সুহানি জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি? সবকিছু ঠিক আছে তো? এত সকালে ফোন দিলে যে? তাই আমার টেনশন হচ্ছে। মীরা উদ্বিগ্নতার সহিত উত্তর দেয়, কিছু ঠিক নেই সুহানি, এদিকে বড় গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে ভাবি? তোমার ভাইয়া আজ তোমার সাথে দেখা করার জন্য ঢাকায় যাবে। ও এটাও বলল যে আজকে তোমার অফিসও দেখে আসবে। সুহানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে কি সকালে দেখা স্বপ্নটাই সত্য হতে চলেছে? সুহানি ভয় পেয়ে গেল খুব।
মীরার উদ্দেশ্যে বলল, তাহলে এখন কি হবে ভাবি? আমি তো এখানে কোনো অফিসে জব করছি না। ভাইয়াকে আমি কি বলবো সেটাই তো ভাবছি। সুহানি কিছুক্ষণ ভেবে বলে, আমি ভাবছি এসব মিথ্যা লুকোচুরি খেলা এখানেই বন্ধ করে দেব। ভাইয়াকে সব সত্য বলে দেব, তারপর যা হবার হবে। এমনিতেই সত্য বেশি দিন চাপা থাকে না। এই কাজ ভুলেও করো না। গতকাল ফেসবুকে তোমার ভাইয়া একটা নিউজে দেখেছে একজন এয়ার হোস্টেস নাকি কি সব অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়েছে। এটা দেখে অনেক রিয়াক্ট করে, সাথে এও বলে ভাগ্য ভালো সুহানি তার এয়ার হোস্টেজ হওয়ার জেদ ছেড়ে দিয়ে অন্য জব করছে। না হলে আমি তো ওর সাথে কোনো সম্পর্কই রাখতাম না। সুহানি দেখবেদিক শূন্য হয়ে গেল যেন। পরিস্থিতি তার জন্য এখন বেশ জটিল। মীরা একটু থেকে আবার বলল, এখন যেহেতু এসব কারণে তোমার ভাইয়া অনেক রেগে আছে, তাই তাকে সত্য বলার দরকার নেই। আর কয়েকটা দিন যাক, তারপর আমরা দুজন মিলে ওকে বুঝিয়ে বলবো। আপাতত তুমি কোনোভাবে নিজের ভাইয়াকে ম্যানেজ করো। ও কিন্তু একটু পর রওনা দেবে। সুহানি তার ভাবির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। এখন তাকে ভাবতে হবে কিভাবে সব পরিস্থিতি সামলাবে। ঈশা সুহানির উদ্বিগ্ন চেহারা দেখে বলে, এত চিন্তা করিস না সুহানি। তোর ভাইয়া যাতে কিছু বুঝতে না পারে সেজন্য আমি প্রয়োজনে ওনাকে বলবো তুই আমার সাথে জব করিস। তাহলে উনি নিশ্চয়ই বিশ্বাস করবেন। না রে ঈশা, ব্যাপারটা এত সহজ না। ভাইয়া আমার অফিসে গিয়ে দেখে আসবে বলেছে। তাহলে এবার কি করবি তুই? সেটাই তো ভাবছি। সীমান্ত ঘণ্টাখানেক আগেই সুহানির ফ্লাইটে এসেছে। ঈশা ও সুহানির সাথে কিছু সময় গল্পগুজব করেছে। ঈশা তাকে বলেছে সুহানির সাথে যে একই কোম্পানিতে জব করে। সীমান্ত সেটা শুনে খুব খুশি হয়, কারণ ঈশা ও সুহানি সেই স্কুল থেকে একে অপরের বন্ধু। তাই সুহানি ও ঈশা একই সাথে থাকায় সীমান্ত নিশ্চিত হয়েছে। অনেকক্ষণ গল্পগুজব করার পর সীমান্ত সুহানির উদ্দেশ্যে বলে, তাহলে চল এখন তোর অফিসে যায়। সুহানি চিন্তায় পড়ে যায়, এখন কি করবে সে। মুখে মেকি হাসি ফুটিয়ে বলে, আজ তো অফিস বন্ধ, তাছাড়া এত তাড়া কিসের যাওয়ার। আর একটু পর না হয়। আসলে আমাকে আবার নারায়ণগঞ্জে ফিরে যেতে হবে, তাই আর কি। সুহানি ঈশার দিকে তাকায় অসহায় চোখে। অতপর সীমান্তকে নিয়ে বের হয়ে আসে। সীমান্তকে নিয়ে একটি প্রাইভেট কোম্পানির কাছে এসে সুহানি বলে, আমি এই কোম্পানিতেই জব করি। বা, বেশ ভালো তো। তুই না বললি অফিস বন্ধ, কিন্তু অফিস তো মনে হচ্ছে খোলা। আসলে আজ আমি আসবো জন্য কি তুই অফিস থেকে ছুটি নিয়েছিস? সোহানি কি বলবে কিছু বুঝতে পারছিল না। এমন সময় সীমান্তর ফোনে কল আসায় সে একটু দূরে যায় কথা বলার জন্য। সুহানি ঘামতে থাকে। সে যে কি করবে বুঝতে পারছিল না। এমন সময় সে দেখতে পেল ধ্রুবকে। ধ্রুব সুহানিকে দেখে তার কাছে এসে বলে, কি করছো তুমি এখানে? আমি এখানে একটা জরুরি কাজে এসেছিলাম। আপনি? এই কোম্পানিটা তো আমার মায়ের, তাই একটু দেখতে এসেছিলাম। সুহানি যেন হাতের কাছে চাঁদ পেয়ে যায়। ধ্রুবকে অনুরোধের সুরে বলে, আমায় একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য? সুহানি তার সকল পরিস্থিতির কথা খুলে বলে ধ্রুবকে। সব শুনে ধ্রুব বলে, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে। কি? আপনার মাথা ঠিক আছে তো? আমি যাব না। তাহলে আমিও তোমায় হেল্প করতে পারবো না। তুমি বরং তোমার ভাইকে সব সত্য বলে দাও। সোহানি ভাবতে থাকে, একদিনের তো ব্যাপার, ধ্রুবর সাথে একবারই তো ডেটে যেতে হবে, এতে তো বেশি কোনো ক্ষতি নেই। তাই সে রাজি হয়ে যায়। ধ্রুবকে বলে, আমি আপনার শর্ত মেনে নিলাম, এখন প্লিজ আমায় সাহায্য করুন। সোহানি ও সীমান্ত একসাথে এসে বসেছে কোম্পানির ম্যানেজারের সামনে। ম্যানেজার ধ্রুবর কথা শুনে সোহানির নামে অনেক মিথ্যা প্রশংসা করছিল, এবং সাথে এটা বলেছিল সোহানি তাদের কোম্পানির নতুন কর্মচারীদের মধ্যে সবথেকে বেশি অ্যাক্টিভ। সীমান্ত এটা ভেবে খুব শান্তি পায় যে তার বোন এখন ভালো আছে। অন্তত এয়ার হোস্টেজ হওয়ার ভূত মাথা থেকে নেমেছে, আর এখন সে ভালো জবও করছে। কোম্পানি থেকে বের হয়ে সীমান্ত সুহানির উদ্দেশ্যে বলে, যাক, এখন আমি একেবারে নিশ্চিত হলাম। তুই মন দিয়ে কাজ কর। এখন আমি আর তোর বিয়ে নিয়েও ভাববো না। তুই নিজের মন মতো একটা ছেলেকে নিয়ে আমার সামনে এসে দাঁড়াস। যদি আমি ছেলেটার খোঁজ নিয়ে দেখিও ভালো, তাহলে আমি নিঃসংকোচে তার হাতে তুলে দেব। এখন তাহলে আমি আসি। আমার আবার আজকে চেম্বারে বসতে হবে। আচ্ছা, সাবধানে যেও। সীমান্ত চলে যায়। সুহানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজ একটুর জন্য বেঁচে গেছে। ভাগ্যিস ধ্রুবর সাথে দেখা হয়েছিল, না হলে কি যে হতো। সীমান্ত চলে যাওয়ার পরই
ধ্রুব সুহানির সামনে চলে আসে। বাঁকা হেসে বলে, আমার সত্যটা মনে আছে তো? রেডি ফর আওয়ার ডেট? সুহানি মাথায় হাত দেয়। একটা সমস্যা থেকে বাঁচতে গিয়ে আরেকটা সমস্যা কপালে জুটল। ধ্রুবর সাথে ডেটে এসেছে সুহানি। যদিও তার আসার বিন্দুমাত্র আশা ছিল না, কিন্তু নিজের দেওয়া কথা রাখতে তাকে আসতে হলো। সুহানি যতটা বিরক্ত, তার থেকে হাজার গুণ বেশি খুশি লক্ষ্য করা যাচ্ছে ধ্রুবর চেহারায়। ধ্রুব আজ এতগুলো দিন বাদে সুহানির সাথে আলাদাভাবে সময় কাটানোর সুযোগ পেয়ে অনেক খুশি হলো। ধ্রুব সুহানিকে নিয়ে একটি কফি শপে প্রবেশ করলো। সেখানে দুইজন বসল। ধ্রুব কফি অর্ডার করে সুহানির উদ্দেশ্যে বলল, আমি কি তোমার হাত ধরতে পারি? ধ্রুবর এহেন প্রশ্নে থতমত খেয়ে গেল সুহানি। তৎক্ষণাৎ নিজের অভিমত ব্যক্ত করে জানালো, একেবারেই না। আমি শুধু এখানে নিজের কথা রাখার জন্য এসেছি। প্লিজ কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না, আদারওয়াইজ আমি এখান থেকে উঠে চলে যাব। ধ্রুব আর কথা বাড়ালো না, কিন্তু মুখে লেগে থাকা হাসি বিলীন হয়ে গেল। সুহানি বুঝতে পারল ধ্রুবের মনের অবস্থা। অতপর মনে মনে বলল, আমি জানি ধ্রুব, তুমি আমার ব্যবহারে অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু আমার মনে হয় এটাই ভালো যে এসব কষ্টকে মনে ধারণ করে তুমি আমার থেকে দূরে সরে যাও। সেটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কিছুক্ষণের মধ্যে কফি শপের একজন ওয়েটার কফি এনে রাখল তাদের টেবিলে। মাত্র এক কাপ কফি দেখে সুহানি ওয়েটারকে শুধালো, আমরা তো দুজন, তাহলে এক কাপ কফি কেন দিয়েছেন? এটা আমাদের কফি শপের স্পেশাল কফি ম্যাডাম, যা মেইনলি কাপলদের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে। এই কফি তো কাপলরা শেয়ার করে খায়। সুহানি ধ্রুবর দিকে এক পলক তাকিয়ে বলে, আমরা কাপল নই, আপনি কাইন্ডলি আরেক কাপ কফি আনুন। কিন্তু স্যার যে, ওয়েটারের সম্পূর্ণ কথা উচ্চারণের আগেই ধ্রুব বলে উঠল, উনি যা বলছেন তাই করুন। ওয়েটার আর কথা না বাড়িয়ে চলে গেল। সে যাওয়ার দিকে সুহানি ধ্রুবর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এই কফি অর্ডার করেছিলেন তাই না? আপনি কেন বুঝতে চাইছেন না আমাদের মধ্যে কিছু ঠিক হবার নয়? আমি আমার লাইফে মুভ অন করে নিয়েছি, তাই বেটার হবে যদি আপনিও মুভ অন করে নিন। আমার কথা ভাবা বাদ দিন। ধ্রুব অসহায় কণ্ঠে বলল, কি করব বলো? আমি যে হাজার চেষ্টা করেও তোমাকে ভুলতে পারি না। জানো, এই 6টা বছর আমার কাছে কতটা কঠিন ছিল। প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু তোমার কথা ভেবে গেছি। তুমি যেদিন আমার সাথে ব্রেকআপ করে দূরে চলে গেলে, সেদিন থেকে আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভোলার, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এসবের মাধ্যমে আমি এটা খুব ভালো করে বুঝে গিয়েছিলাম তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। তাই আর ভোলার চেষ্টাও করিনি। তোমাদের বাসায় গিয়ে খোঁজও নিয়েছিলাম, কিন্তু তখন জেনেছি তোমরা ঢাকায় ছেড়ে চলে গেছো। কোথায় গেছো তারও কোনো খোঁজ দিতে পারিনি কেউ। তখন আমি তোমাকে আরেকবার দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ি। তোমাকে দেখার ক্ষীণ আশা নিয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াই, কিন্তু কোনো লাভ হয় না। এরপর আমি জীবনের সব থেকে বড় ডিসিশন নিই, নিজের ছোটবেলা থেকে দেখে আসা ডাক্তার হওয়ার স্বপ্ন ত্যাগ করি। পাইলটের জবে আসি শুধুমাত্র আবার তোমাকে দেখতে পাবো এই আশায়, কারণ তুমি এয়ার হোস্টেজ হতে চাইতে। আমি এত কিছু শুধু তোমার জন্যই করেছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত শুধু তোমার অপেক্ষার প্রহর গুনেছি। অবশেষে আমার সেই অপেক্ষার প্রহর শেষ হলো। আমি দ্বিতীয়বার তোমার দেখা পেলাম। আমি তোমাকে হারাতে চাই না। প্লিজ আরেকবার আমার জীবনে ফিরে এসো। আই ব্যাডলি নিড ইউ। ধ্রুবর কথাগুলো শুনে সুহানি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে ভেতর থেকে। ধ্রুবর ভালোবাসার গভীরতা সে আন্দাজ করতে পারছে, কিন্তু নিজেকে ভীষণ শক্তরূপে প্রতিস্থাপন করে সে ধ্রুবর উদ্দেশ্যে বলে, আমার জন্য দীর্ঘ 6 বছর অপেক্ষা করে আপনি নিজের জীবনের সবথেকে বড় ভুল করেছেন। কারণ আমার মনে আপনার জন্য বিন্দুমাত্র অনুভূতি আর বেঁচে নেই। সকল অনুভূতিকে আমি 6 বছর আগেই দাফন করে দিয়েছি। কথাগুলো বলে উঠে দাঁড়ায় সুহানি। অতপর একটু থেমে আবার বলে, আমি চাই আপনিও মুভ অন করুন। আমাদের মধ্যে সত্যি আর কিছু হবার নেই। তাই আমি আশা করব এরপর আর কখনো আপনি আমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলবেন না। ধ্রুবর সব আশা যেন এক মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে যায়। দীর্ঘ 6টি বছর যে মরীচিকার পেছনে ছুটছিল, তা যেন আজ সত্যিকার অর্থে তাকে তলিয়ে নিল। ধ্রুব এবার একটু দম নিয়ে বলল, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি মুভ অন করে নেব। তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। চেষ্টা করব তোমাকে ভুলে যাওয়ার।
এটাই আপনার জন্য ভালো হবে। কথাটা বলে আর এক মুহূর্ত নষ্ট না করে কফি শপ থেকে বেরিয়ে আসে সুহানি। বাইরে এসে ফুপিয়ে কেঁদে ওঠে। আজ ধ্রুবকে অনেক শক্ত কথা বলে ফেলেছে সে, কিন্তু তার যে আর কিছুই করার ছিল না। পরিস্থিতি তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সুহানি স্বগতোক্তি করল, না, আমি এত সহজে ভেঙে পড়ব না। আই হ্যাভ টু বি স্ট্রং। ধ্রুব আর আমার পথ অনেক আগে আলাদা হয়ে গেছে। সুহানি রাতে নিজের ফ্ল্যাটে ফিরে বিছানায় শুয়েছিল। নিজের কষ্টগুলো ভুলতে সে সাথী বানিয়েছে হার্ড ড্রিঙ্কসকে। এই হার্ড ড্রিঙ্কস খেয়েই সে নিজেকে যথাসাধ্য সামলানোর প্রচেষ্টা চালাচ্ছিল। ইশারাতে বাড়িতে ফিরে সুহানিকে এসব খেতে দেখে বলে, হোয়াট দ্য হেল সুহানি, এসব কেন খাচ্ছিস তুই? ব্যথা ভোলার জন্য। তুই নিজেকে সামলা সুহানি। এভাবে তুই নিজের ক্ষতি ছাড়া লাভ করতে পারবি না। আমার জীবনের লাভ নেই, শুধু হেট আছে। প্লিজ মাতলামি করা বন্ধ কর সুহানি। আর গ্লাসটা আমাকে দে। না, আমি আরো খাবো। আজ নিজের সব দুঃখকে এভাবে ভুলবো আমি। জানিস, আজ ধ্রুবর সাথে চিরতরভাবে বিচ্ছেদের রেখা টেনে দিয়েছি। ঈশা অবাক হয়ে শুধালো, তুই এটা করতে পারলি? হ্যাঁ, পারলাম। এখন আমি স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন, বলে অদ্ভুতভাবে হাসতে লাগলো সুহানি। চলবে। গল্প লাভস ফ্লাইট, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।